সম্প্রতি সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনিকে নিয়ে একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন এবং সেই ভিডিওটি মোটামুটিভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত দিয়ে আসলে গোলাম মাওলা রনির আহ, তিনি চরিত্র আসলে তুলে ধরেছেন জনসম্মুখে। তবে ইলিয়াস কেন আসলে এই ভিডিওটা করতে গেল তার পিছনে একটা কারণ আছে। কারণ ইলিয়াসের বাবা মা যারা আসলে মারা গেছেন তাদেরকে নিয়ে খুবই অরুচিকরভাবে একটা ফেসবুকে একটা পোস্ট তিনি মানে প্রকাশ করেছিলেন। কেন প্রকাশ করেছিলেন? কারণটা হলো তার সেকেন্ড ওয়াইফ ইলিয়াস হোসেনকে দিয়ে আসলে একটু চাপের মধ্যে ফেলতে চেয়েছিলেন এই গোলাম মাওলা রনিকে নিয়ে। তো আমার আসলে বিষয়টা কথা বলার বিষয় ইলিয়াস কি বললেন না বললেন, গোলাম মাওলা রনি আসলে কি করলেন না করলেন এটা নিয়ে না, বরঞ্চ আমি আরেকটা একটু কথা বলতে চাই। অনেক দিন আগে, বছর ৩ হয়ে গেল, আপনাদের হয়তো অনেকেরই মনে আসে, আম, তসলিমা নাসরিন তার ফেসবুক একটা পোস্টে মাসুদা ভাট্টিকে নিয়ে একটা কমেন্ট করেছিলেন। এটা বেশ বড় একটা হচ্ছে তিনি পোস্ট লিখেছিলেন। সেখানে ওই যুদ্ধের সময় মাসুদা ভাট্টিকে তসলিমা নাসরিন কিভাবে হেল্প করেছিল, কি করেনি, তারপরে কিভাবে আসলে এই মাসুদা ভাট্টি তার সাথে বিট্রে করেছে। তো শুরুই করেছিলেন এরকম একটা লাইন দিয়ে যে কোনো মহিলা একাধিক পুরুষের বিছানায় গেলেই আসলে সে চরিত্রহীনা হয় না আর কি। হ্যাঁ, চরিত্রহীনা আসলে সেই ব্যক্তি যে আসলে কথার বরখেলাপ করে, কথা দিয়ে কথা রাখে না, কিংবা সে আসলে বেইমানি করে, এইরকমভাবে আসলে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আর একাধিক বিছানায় যাওয়া এটা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা, এটা আপনি যেতেই পারেন। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই নাজায়েজ। সব কথার এক কথা হলো এটা। কিন্তু ওই কাজের থেকেও যদি আপনি আসলে কথার বরখেলাপ করেন, কথা দিয়ে কথা না রাখেন, কিংবা মানুষের সাথে বেইমানি করেন, নাফরমানি করেন, এগুলো হচ্ছে চরিত্রহীনার অন্যতম বৈশিষ্ট্য। মানুষের সাথে শুইলে আসলে সেটাকে আসলে চরিত্রহীনা ঠিক বলা যায় কি যায় না সেটা বড় ব্যাপার না। ধর্মীয়ভাবে সেটা নিষিদ্ধ, সেটা হচ্ছে বড় ব্যাপার। কিন্তু মূল ব্যাপার হচ্ছে আপনি আসলে কথা দিয়ে কথা রাখেন কি রাখেন না। এখন এবার আসি যে এই গোলাম মাওলা রনিকে নিয়ে। গোলাম মাওলা রনি যেভাবে আসলে তিনি তো বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক নেতারা যারা আছেন, তাদের কিন্তু একজন তিনি মানে প্রতিনিধিত্ব করেন। কারণটা হলো যে তিনিও কিন্তু একবার সংসদে গিয়েছিলেন আওয়ামী লীগ আমলে আর কি। তো সংসদে যারা যায়, সংসদ সদস্য যারা হয়, তাদেরকে তো মনে হয় যে ওই কমিউনিটির তারাও তো একটা আসলে সদস্য, তাই না? মানে ওই অ্যালামনাইর তিনিও তো একজন সদস্য। তো ধরে নেওয়া যায় যে ৩৫০ জন সংসদ সদস্য কেউ তিনি আসলে প্রতিনিধিত্ব করেন। তাইলে গোলাম মাওলা রনি যেভাবে আসলে বিভিন্ন সময়ে টক শোতে বলেন, কিংবা বিভিন্ন ফোরামে গিয়ে যেভাবে তিনি আসলে কথা বলেন, যেভাবে তিনি তার কথার ফুলঝুরি দিয়ে মানুষকে তিনি আসলে বোঝানোর চেষ্টা করেন তিনি কতটা বিদ্বান বুদ্ধি রাখেন, কতটা সমাজ সচেতন, কতটা জ্ঞানী, কতটা পড়ালেখা করেন, খুবই ভালো লাগে। কিন্তু আমার তার কথা মানে রেশ টেনে টেনে কথা বলেন, ছন্দ মিলিয়ে কথা বলেন, অসাধারণ। যে কোনো মানুষ আসলে তার এই কথাগুলো শুনলে সবারই ভালো লাগবে, মুগ্ধ হয়ে শুনবে। আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, আমিও মাঝে মধ্যে তার টক শোতে গিয়ে তার কথাগুলো শুনি। কিন্তু যখন আমরা হলো যে এই যে তার মানে ইলিয়াস হোসেনের যে ভিডিও তিনি দেখালেন তার সেকেন্ড ওয়াইফের সাথে যে ঘটনা তিনি ঘটিয়েছেন, ঘরে একজন স্ত্রী আছেন, তার সন্তানরা বড় হয়েছে, তার সন্তানের বিয়ের আগের দিন তিনি গিয়ে বিয়ে করেছেন। তো আসলে এটাকে বিয়ে করেছেন, একদম শরিয়া মতেই বিয়ে করেছেন, সেদিক থেকে এটা খারাপ আসলে বলার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে অবশ্য কথা বলার সুযোগ আছে যে তিনি তার প্রথম স্ত্রী আসলে অনুমতি নিয়েছেন কিনা। হ্যাঁ, তো এগুলো নেয়নি। তো আসলে এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আসলে গোলাম মাওলা রনির কিনা আমি আসলে ঠিক জানি না। এই যে দেখেন, বিভুরঞ্জন সাংবাদিক, একজন খুবই সিনিয়র সাংবাদিক, তিনি আজকে তার লাশ পাওয়া গেছে। তো এটা আসলে তিনি হতাশায় হোক বা যে কোনো কারণে হোক না কেন, তিনি আহ, হচ্ছে আত্মহত্যা করেছেন, তার লাশ পাওয়া গেছে আর কি। কিন্তু সে এই কিছুক্ষণ আগেও একটা ফেসবুকে পোস্ট শেয়ার করেছে ওই বিডি নিউজের লিঙ্ক দিয়ে, বলেছে যে সত্য কথা বললে মরতে হয়। তার মানে এমনভাবে মানে এটাকে তিনি ফেব্রিকেট করছেন যে এইখানে সরকারের হাত আছে, কিংবা তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মানুষকে নিয়ে এরা আসলে খেলে। মানুষকে নিয়ে খেলে। তাদের বাস্তব চরিত্রটা ভয়ঙ্কর টাইপের, খারাপ, নোংরা, বিকৃত মস্তিষ্ক। মুরাদের কথা মনে আছে না আপনাদের? টাকলা মুরাদ, ওই যে উনি সম্ভবত তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।
টাকলা মুরাদ তিনি তার আপনাদের কথা তো মনে আছে, সে তারেক রহমানকে থাপড়ায় দাঁত মুখ লাল করে দেয়। কত কথা বলে, হ্যাঁ, কত কথা বলেছে। কিন্তু ওই যে মাহিয়া মাহির সাথে মোবাইল ফোনে কথা বলে কিন্তু তার প্রকৃত চরিত্রটা কিন্তু জানা গেছে আসলে, হ্যাঁ। আমি এরকমও শুনেছি সে তার আরও আওয়ামী লীগের পতিতদশা কিছু রাজনৈতিক নেতা উনি অবশ্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন নাকি। এরা নাকি একটা গ্রুপ ছিল। এদের নাকি বা শেরাটন বা সোনারগাঁয়ে নাকি ওই যে প্রেসিডেন্ট সুইট যে রুমগুলো ছিল এগুলো নাকি তাদের জন্য বুক করা থাকতো। ওনারা সন্ধ্যার পরে ওখানে চলে যেতেন। অনেক বর্ষিয়ান বড় বড় নেতারা অনেকে সেখানে যেতেন আর কি। তো ওনার ওই পালা ভাগ করে মেয়েদের সাথে থাকতেন আর কি, হ্যাঁ। তো যাক, সেগুলো নিয়ে কথা বলতে চাই না। তো আমাদের একজন রাজনৈতিক নেতা যে আমাদের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে গিয়ে আমাদের উন্নয়নের কাজ করেন, কিন্তু তাদের চরিত্র হচ্ছে এরকম। টাকলা কিংবা আওয়ামী লীগের টাকলা বলেন, আপনি মুরাদ টাকলা বলেন, কিংবা এই যে গোলাম মাওলা রনি, সবথেকে সাধু, সবথেকে জ্ঞানী, বিদ্বান মানুষগুলো যেভাবে আসলে সামনে টকশোতে কথা বলেন কিংবা মিডিয়ার সামনে কথা বলেন, কিংবা এই যে এই ঘটনার পরে তিনি কিভাবে ইউটিউবে গিয়ে কথা বলছেন, আসলে আমার এখনো বোধগম্য না। মানে আসলে তারা জানে যে বাংলাদেশের মানুষ হচ্ছে গরু, গাধা, ছাগল। ইলিয়াস একদিন ভিডিও করেছেন, ৩ দিনের পর ভুলে যাবেন, আমি আমার মিষ্টি সুর দিয়ে সবাইকে ভুলিয়ে দেব। এবং বাংলাদেশের মানুষগুলো কেন যেন আমরা সব ভুলে যাই একেবারে। কিন্তু আপনি চিন্তা করেন যে গোলাম মাওলা রনি একসময় সংসদে ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি একটা রাজনৈতিক আসন বা একটা সংসদীয় আসনের কিন্তু একজন জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধির চরিত্র যদি হয় এরকম, সে যদি হয় এরকম বিকৃত মস্তিষ্কের অধিকারী, চিন্তা করেন একজন মহিলাকে সংসার করছিল, সে সুখে শান্তিতে ছিল, তাকে ভাগিয়ে নিয়ে আসলেন, তাকে বিয়ে করলেন, বিয়ে করার পরে যখন তিনি সম্পত্তি পেলেন ওই মহিলার কথা নয়, তাকে আবার তিনি ডিভোর্স দিয়ে দিলেন। তার মানে এটা কি আসলে কোনো সুস্থ মানুষের কাজ? তার থেকেও বড় ব্যাপার, সে ইলিয়াসের মা মারা গেছেন, তাও 7-8 বছর হয়ে গেল। তার বাবা মাকে নিয়ে এত বিকৃত করে সে যে পোস্ট করেছে, এটা কোনো সুস্থ মানুষের পক্ষে লেখা সম্ভব না, কারো বাবা মাকে নিয়ে, যে বাবা মা মারা গেছে আসলে, হ্যাঁ। তার মানে এইরকম ব্যক্তিরা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ। এইরকম ব্যক্তিদেরকে আমরা ভোট দেই, তারা সংসদে যায়, বাংলাদেশের জন্য আইন প্রণয়ন করে, আমরা সেই আইন মানতে বাধ্য হই আর কি। এবং তারা আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যের অধিকর্তা হিসাবে সংসদে যায় আর কি। তো এইরকম মানুষ হয়তো বা আজকে আমরা গোলাম মোল্লা রনি কিংবা মুরাদকে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এরকম প্রত্যেকটা রাজনৈতিক নেতা বলেন, যারা এমপি হয়েছেন কিংবা যারা হবেন, আপনি তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখেন, সবার হাত মানুষের রক্তে রঞ্জিত। হয় সে নিজে খুন করেছে, সে যদি নিজে খুন না করে তার প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে, তার কোনো হচ্ছে কর্মীকে দিয়ে খুন করিয়েছে, বা ভাড়া করা খুনিকে দিয়ে খুন করিয়েছে। আপনি দেখেন 350টা আসনেই যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি তাদের ইতিহাস ঘেঁটে দেখেন, তারা কোনো না কোনোভাবে সহিংসতার সাথে যুক্ত, তারা এলাকায় মারামারি করিয়েছে, তাদের নির্দেশে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আপনি দেখবেন প্রত্যেকেরই, হ্যাঁ, হয়তো ফৌজদারি মামলা হয়নি, কিন্তু প্রকৃত অর্থে আপনি খুঁজে দেখেন, আপনার এলাকার সবথেকে ভালো নেতাটাও দেখবেন তলে তলে সে জানে কাকে কিভাবে খুন করা হচ্ছে। সে নিজে খুন করে না, কিন্তু সে বুদ্ধি দেয়, ও পথের কাঁটা, ওকে সরায় দেয়। ও বেশি কথা বলছে, ওকে সরাই দে। এই যে মুখের ইশারায় মানুষকে সরাই দিচ্ছে, বিগত 15 বছর তো আওয়ামী লীগ সরকার আমরা দেখছি, এই যে রাজনৈতিক নেতারা, বিশেষ করে পার্লামেন্ট মেম্বার শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে সে নিজে নির্দেশ দিয়েছেন যে লেথাল উইপন ব্যবহার করো, আকাশ থেকে গুলি করো, আমি তো অনুমতি দিয়ে দিয়েছি। শাপলা চত্বরের ঘটনা আমরা মনে আছে, এই যে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা যে হত্যাকাণ্ড। তো যেই দেশে রাষ্ট্রপ্রধান সরাসরি খুন করার জন্য মানুষ মানে নির্দেশ দেন, যেই দেশের রাজনৈতিক নেতারা, পার্লামেন্ট মেম্বাররা গুম খুনের সাথে সম্পৃক্ত থাকে, যেই দেশে গোলাম মাওলা রনির মতন বিকৃত মস্তিষ্কের মানুষরা রাজনৈতিক নেতা হয়, সে দেশ কিভাবে ভালো হবে বলেন? সে দেশের মানুষরা কিভাবে ভালো থাকবে? এটা কি সম্ভব? তারা আপনাদেরকে সামনে সামনে এত মধুর মধুর কথা শোনায়, কিন্তু তারা প্রত্যেকেই ভয়ঙ্কর পিশাচরূপী মানুষ। প্রত্যেকেই দেখেন সামনের খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু পিছনে গিয়ে দেখেন তার কি অবস্থা। শামীম ওসমানের কথা চিন্তা করেন, এরা হচ্ছে রাজনৈতিক নেতা, এরা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করে, অথচ
আপনার নারায়ণগঞ্জে ওর থেকে বড় সন্ত্রাসী আর কেউ নেই, ওর থেকে বড় খুনি আর কেউ নেই। এবং এখন তো জানা যাচ্ছে যে 7 খুনের মামলাতেও নাকি তার মদদে হয়েছে বা এরকম কিছু একটা। তো যাই হোক, বাংলাদেশের পার্লামেন্ট মেম্বাররা হচ্ছে এক একটা খুনি। প্রত্যেকের হাতে দেখবেন মানুষের রক্তে রঞ্জিত হাত তাদের। তাদের ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, প্রত্যেকেরই একই অবস্থা। এবং সামনে তরুণরা যেভাবে এগিয়ে আসছে, রাজনৈতিক নেতা বাংলাদেশের পুরো রাজনীতিটাই কিন্তু আসলে দখল করে আছে এই খুনিরা, এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো আর কি। সেদিক থেকে মনে হয় তরুণরা যেভাবে এগিয়ে আসছে, আমাদেরও আসলে উচিত তাদেরকে সাপোর্ট দেওয়া অ্যাটলিস্ট, হ্যাঁ? তারা আর কিছু হোক না হোক, এতটা বিকৃত মস্তিষ্কের কাজ করার সাহস হয়তো বা পাবে না। কিছু তো মানুষ খারাপ থাকবেই, কিছু তো খারাপ থাকেই, এটাই স্বাভাবিক, এটাই তো আমাদের জগতের নিয়ম। সবাই তো আর ভালো হবে না। কিন্তু তারপরেও নতুনদেরকে নিয়ে তো আশা করতে তো দোষের কিছু নাই, স্বপ্ন দেখতে তো আর কোনো দোষ নেই। তা আমার মনে হয় যে এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে আমাদের ছুঁড়ে ফেলা উচিত। এদেরকে আসলে কোনো অবস্থাতে, সে যত মিষ্টি কথাই বলুক, যত আহ, আহ, ইসলামের কথা বলুক, যতই কোরআনের কথা বলুক, কিন্তু এরা যে বিকৃত মস্তিষ্কের মানুষ, এদের পিছনে যে ভয়ঙ্কর যে পিশাচ রূপ আছে, এদেরকে আসলে আমাদের বয়কট করা উচিত। এদেরকে আসলে আমরা দেখতে চাই না। তরুণরা আসুক না, আসুক না, কত তরুণ, অনেক মেধাবী মেধাবী তরুণরা আছে, এরা আসুক। এরা, আমার ধারণা যে সংসদে গেলে এরা যদি পলিসি মেকার যদি হয়, দেশের উন্নতি হবে। এবং পৃথিবীর অন্যান্য দেশেও দেখবেন এখন সব রাজনৈতিক নেতারা বলেন কিংবা সংসদে যারা যাচ্ছে, খুবই তরুণ নেতারা যাচ্ছে এবং তারা সবাই খুব ভালো করছে। আমার ধারণা বাংলাদেশেও ভালোই করবে। এবং বাংলাদেশের বিগত সরকারে, আওয়ামী লীগ সরকারে কিংবা তার আগে তুলনামূলকভাবে যদি যারা একটু কম বয়স্ক, যারা একটু তরুণ ছিল, তারা ভালো করছে। কিন্তু কেন জানি আমাদের বাংলাদেশের যে সকল প্রবীণ নেতারা যারা আছেন, যারা নিজেদেরকে খুবই মানে হচ্ছে যে আপনি বলতে পারেন যে রাজনৈতিক নেতারা তো তাদের আসলে তারা নিজেদেরকে দেবতা ভাবেন। তো এই দেবতারা কোনো অবস্থাতেই নতুনদেরকে মানে জায়গা ছেড়ে দিতে চান না। আরে ভাই, বয়স হয়েছে, আল্লাহ বিল্লাহ করেন, বাড়িতে যায় 5 ওয়াক্ত নামাজ করেন, হজ করেন, হলো তো অনেক। এই দেশকে নিয়ে আর কত বিক্রি করবেন? এই দেশের মানুষকে নিয়ে আর কত খেলবেন? এই দেশের মানুষের রক্ত আর কত দরকার আপনাদের এই ক্ষমতার জন্য? ছেড়ে দেন না, বহুত হলো তো, বহুত হলো। তরুণদেরকে জায়গা দেন, তারা কিছু করুক।